তো ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হতে আর কয়েকটি দিন তোমাদের হাতে রয়েছে, তাই এই কয়েকদিনের মধ্যেই কিন্তু নিজেদের ফাইনালভাবে রেডি করে নিতে হবে। তো তোমরা যাতে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটি নিয়ে কোনো চিন্তা না করো, যাতে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা খুব ভালো হয়, সেই জন্যই আমি তোমাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। এই ভিডিওটিতে দেখতে পারো তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, এই রাষ্ট্রবিজ্ঞানের পুরো ফাইনাল লাস্ট মিনিট সাজেশান। এখানে যে কটি প্রশ্ন রয়েছে তোমরা গুরুত্ব সহকারে প্রতিটি প্রশ্ন রেডি করে রাখবে। তোমাদের পরীক্ষায় এখান থেকে বহু প্রশ্ন তোমরা কমন পাবে। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো প্রথম প্রশ্ন হলো, সক্রেটিক রাষ্ট্র শাসনের ক্ষেত্রে যে বিষয়টিকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন সেটি হলো জ্ঞান ও সত্যতা। 2. প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? একাডেমি। 3. প্লেটোর গ্রন্থের নাম কি? দ্য রিপাবলিক। 4. একজন রোমান রাষ্ট্রনীতিবিদ হলেন সিসেরো। পরবর্তী প্রশ্ন, নবজাগরণের শিশু বলা হয় ম্যাকিয়াভেলিকে। 6. রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহার করে 1701 সালে লাইবনিজ। 7. গ্রিক শব্দ পলিস এর অর্থ কি? নগর রাষ্ট্র। 8. পলিটিক্স গ্রন্থটি রচনা করে অ্যারিস্টটল। 9. রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, কথাটি বলেছেন কে? ব্রাইস। তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা ঠিক করে নিও। 10. হবসের লেখা বিখ্যাত গ্রন্থটি হলো লেভিয়াথান। 11. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্তেস্কু। 12. মার্ক্সবাদের প্রবক্তা হলেন কার্ল মার্ক্স ও ফ্রেডেরিক এঙ্গেলস। 13. অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কে? কৌটিল্য। তো তোমাদের আমি প্রতিদিনই কোনো না কোনো একটা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য আমি আপলোড করতে যাচ্ছি। তো তোমরা চ্যানেলটি নিশ্চয়ই ফলো করছো, চ্যানেলটি ভালোভাবে ফলো করো, তোমরা প্রতিটি সাবজেক্টেরই ফাইনাল সাজেশান পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে আবহাওয়া বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন কে? লর্ড ব্রাইস। 15. রাষ্ট্রবিজ্ঞান বিষয় হিসেবে বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান পেয়েছিল কলম্বিয়াতে। 16. রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, কথাটি কে বলেছেন? ব্রুনসলি। 17. রুশো লেখা গ্রন্থের নাম কি? সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। 18. উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তাকে? জন লক ও জন স্টুয়ার্ট মিল। 19. মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি লিখেছেন কে? অ্যানাল বল। 20. রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, ভবিষ্যৎ ও বর্তমান নিয়ে আলোচনা করে, কথাটি কে বলেছেন? গেটেল। 21. সমাজের সর্বোচ্চ সংগঠন হলো রাষ্ট্র। 22. ম্যাকিয়াভেলির রচিত গ্রন্থটি হলো দ্য প্রিন্স। 23. সিভিটাস শব্দের অর্থ কি? ক্ষুদ্র নগর রাষ্ট্র। তো আমি প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি বলছি, কারণ ভিডিওটি অনেক বড়, এই ভিডিওটিতে অনেক কটি প্রশ্ন রয়েছে, তাই তোমরা প্রশ্নগুলো ভালোভাবে লক্ষ্য করে নেবে। পরবর্তী প্রশ্ন, আমি রাষ্ট্র কথাটি কে বলেছেন? চতুর্দশ লুই। 25. অ্যারিস্টটলের মতে রাষ্ট্র কি? সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান। 26. রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার, উক্তিটি কার? কার্ল মার্ক্সের। 27. গান্ধীজির রাষ্ট্রহীন সমাজের নাম কি? রামরাজ্য। 28. রাষ্ট্রকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ, উক্তিটি কার? গার্নারের। 29. রাজনৈতিক ব্যবস্থা শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ডেভিড ইস্টন। 30. রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয়, বলেছেন কে? হেগেল। তো তোমাদের এখানে একটি কথা বলে রাখি, তোমরা যদি বিশেষ করে এই যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কমন পেতে কেউ আটকাতে পারবে না। তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটি কিন্তু একটু ভালো পরীক্ষায় পরিণত হয়ে যাবে। তাই এখানে যে কটি প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলি তোমরা গুরুত্ব সহকারে প্রতিটি প্রশ্ন রেডি করে রাখো, তাহলে দেখবে তোমরা অনেক প্রশ্নই কমন পেয়ে গেছো। 31. রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি? সার্বভৌমিকতা। 32. রাষ্ট্রের প্রাণ বলা হয় সার্বভৌমিকতাকে। 33. আইনগত সার্বভৌমিকতার জনক হলেন বোদা। 34. রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে। 35. রাষ্ট্রের ইচ্ছাকে বাস্তবায়িত করে সরকার। 36. এককেন্দ্রিক সরকার বর্তমানে ব্রিটেনে রয়েছে। 37. ভারতে যে ধরনের সরকার দেখা যায় সেটি হলো যুক্তরাষ্ট্রীয়। 38. চীনে যে ধরনের সরকার দেখা যায় সেটি হলো সমাজতান্ত্রিক। 39. বর্তমানে সর্বাধিক জনসংখ্যার দেশ হলো ভারত। 40. বিশ্বের সবথেকে কম জনসংখ্যার দেশ কি? ভ্যাটিকান সিটি। 41. আয়তনের সর্ববৃহৎ রাষ্ট্র হলো রাশিয়া। 42. একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। 43. অ্যারিস্টটল যে অর্থে নাগরিকের সংজ্ঞা দিয়েছেন সেটি হলো সংকীর্ণ অর্থে। 44. রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা বলে পরিচিত বিদেশিরা। 45. রাষ্ট্র যাদের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করতে পারে সেটি হলো বিদেশিদের ওপর। 46. রাষ্ট্রবিজ্ঞানের নাগরিকতার প্রথম সংজ্ঞা প্রদান করেছিলেন কে? অ্যারিস্টটল। তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষার এমসিকিউ প্রশ্ন বিভিন্নভাবে আসবে, তাই এখানের প্রতিটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে রেডি রাখবে। তোমাদের যেমনভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা সেই প্রশ্নের সঠিক উত্তরটি ভালোভাবেই দিতে পারবে। তো এরপর পরবর্তী প্রশ্ন হলো, পরবর্তী প্রশ্ন, নাগরিক সম্পর্কে আধুনিক সংজ্ঞা প্রদান করেছিলেন ল্যাস্কি।
47 সুনাগরিকের অন্যতম গুণ হলো দেশপ্রেম। 48 ভোটাধিকার আছে নাগরিকদের। 49 রাজনৈতিক অধিকার ভোগ করে নাগরিকরা। 50 বিদেশিদের কটি ভাগে বিভক্ত করা হয়? 2টি ভাগে। 51 ব্রিটিশ শাসনাধীন ভারতবাসীরা ছিল ব্রিটেনের প্রজা। 52 নাগরিকতা অর্জন করা যায় জন্মসূত্রে ও অনুমোদনের দ্বারা। 53 জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হতো স্বাভাবিক নাগরিক। 54 গ্রেট ব্রিটেনে অনুমোদন সিদ্ধ নাগরিককে বলা হয় পূর্ণ নাগরিক। 55 যে দেশের মহিলাকে বিদেশি পুরুষ বিবাহ করলে সে সেই দেশের নাগরিকত্ব পায়, সেটি হলো জাপান। 56 ভারতের সংবিধানের স্বীকৃত ভাষা হলো 22টি। 57 ভারতের নাগরিক হতে গেলে সংবিধানের স্বীকৃতি ভাষাগুলির মধ্যে কতগুলি ভাষা জানা দরকার? 1টি। 58 সমষ্টিগত নাগরিকত্ব অর্জনের ভিত্তি হলো চুক্তি। 59 বাংলাদেশের রাষ্ট্রহীন ব্যক্তি হলেন তসলিমা নাসরিন। 60 ভারতের সংবিধানের যে ধারায় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয় সেটি হলো 5 থেকে 11 নম্বর ধারায়। 61 ভারতবাসীর নাগরিকতা অর্জন করে 1950 সালে 26শে জানুয়ারি। 62 সুপরিবর্তনীয় সংবিধানের সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো আইনসভা। 63 সুইজারল্যান্ডের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ সেটি হলো লিখিত। 64 ব্রিটেনের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ সেটি হলো অলিখিত। 64 মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ সেটি হলো দুষ্পরিবর্তনীয়। 65 নিউজিল্যান্ডের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ সেটি হলো সুপরিবর্তনীয়। 66 সংবিধান শব্দটি এসেছে ল্যাতিন শব্দ থেকে। 67 বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। 68 যে সংবিধানকে রক্ষণশীল সংবিধান বলে সেটি হলো, উত্তরটি হবে দুষ্পরিবর্তনীয় সংবিধান। 67 যে সংবিধানে বিচার বিভাগের প্রাধান্যকে গুরুত্ব দেওয়া হয় সেটি হলো দুষ্পরিবর্তনীয় সংবিধানে। 68 লিখিত সংবিধান যার মাধ্যমে লিপিবদ্ধ হয় সেটি হলো সংবিধান পরিষদ। তো এই ভিডিওটিতে তোমরা হয়তো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার তুলনায় অনেক বেশি প্রশ্নই দেখতে পাবে, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটি যেহেতু এমসিকিউ প্রশ্নভিত্তিক, তাই এমসিকিউ প্রশ্নের কোনো দিন ছোটো নোটস হয় না, একটু বেশি বড়ই হয়। তাই তোমরা যদি বেশি প্রশ্ন কমন পেতে চাও তাহলে কিন্তু প্রতিটি প্রশ্ন তোমাদের ভালোভাবে রেডি করে রাখতে হবে, তবেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে তোমরা বেশিরভাগ প্রশ্নই কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, যে সংবিধানকে গতিশীল বলে সেটি হলো সুপরিবর্তনীয় সংবিধানকে। 70 পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হলো ভারতের সংবিধান। 71 জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকরী সংবিধান হলো সুপরিবর্তনীয় সংবিধান। 72 সংবিধানকে যে ধরনের আইনের মর্যাদা দেওয়া হয় সেটি হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। 73 সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে বলা হয় অনমনীয়। 74 যে সংবিধানের প্রকৃতি অস্পষ্ট প্রকৃতির সেগুলিকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান। 75 লিখিত সংবিধান যার মাধ্যমে লিপিবদ্ধ হয় সেটি হলো সংবিধান পরিষদ। পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্রতম লিখিত সংবিধান দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। 77 সংবিধান সভার দাবি সর্বপ্রথম কে জানান? গান্ধীজি। 78 সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠান হয় 1946 সালে। 79 যেরূপ নির্বাচনের মাধ্যমে সংবিধান সভা গঠিত হয় সেটি হলো পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। 80 সংবিধান সভার স্পিকার কে ছিলেন? জে.ভি. মভলঙ্কর। 81 গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 82 গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? বাবা সাহেব আম্বেদকর। 83 সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? 9ই ডিসেম্বর 1946 সালে। তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের একটু ঘুরিয়ে ফিরেও আসতে পারে, তাই প্রতিটি প্রশ্ন ভালোভাবে, তোমাদের বারবার বলছি তোমরা ভালোভাবে রেডি করে রাখো, কারণ প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এলে তোমাদের কিন্তু প্রশ্নটি একটু গুলিয়ে যেতে পারে। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার সহসভাপতি কে ছিলেন? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। 85 সংবিধান সভার সর্বশেষ অধিবেশন বসে 1950 সালে 24শে জানুয়ারি। গণপরিষদের প্রথম অধিবেশন বসে মুম্বাইতে। 87 গণপরিষদের মুসলিম লীগের সদস্য ছিল কতজন? 73 জন। 88 গণপরিষদের প্রথম অধিবেশন হয় 1946 সালে 9ই ডিসেম্বর এবং দ্বিতীয় হয় 1947 সালে 21শে জানুয়ারি। 89 গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে কবে? 1950 সালে 26শে জানুয়ারি। 90 বর্তমানে ভারতের সংবিধানের তফসিল কটি রয়েছে? 12টি। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি। 92 স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? জে.ভি. মভলঙ্কর। 93 ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 94 ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারা কত? 395 নম্বর ধারা।
পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে বর্তমানে মোট ধারা ও তফসিলের সংখ্যা কত? 470টি ধারা এবং 12টি তফসিল রয়েছে। তো আমি প্রশ্নগুলি কিন্তু খুব স্পিডেই বলছি, তাই তোমরা কিন্তু প্রতিটি প্রশ্ন গুরুত্ব সহকারে ভালোভাবে একটু বুঝে নেবে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে একবার। 97, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরকে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আছে 3টি। 99, ভারতের সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে 11টি। 100, ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হল সুপ্রিম কোর্ট। 101, ধর্মনিরপেক্ষতার অর্থ কী? সব ধর্মের সমান মর্যাদা। তো তোমরা ভিডিওটি কে শেষ পর্যন্ত দেখছো কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবে শুধুমাত্র তারাই কিন্তু প্রতিটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ তারাই বুঝতে পারবে এবং তাদের পরীক্ষাটা খুব ভালো পরীক্ষাতে পরিণত হবে যদি তারা এই প্রতিটি প্রশ্ন গুরুত্ব সহকারে রেডি করে রাখে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে সমাজতন্ত্র কথাটি যুক্ত হয়েছে 1976 সালে। 103, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী পাস হয় 1951 সালে। 104, ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে যার সম্মতি প্রয়োজন তিনি হলেন রাষ্ট্রপতি। আজকের শেষ প্রশ্নটি হলো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। এই প্রশ্নটি আমরা সকলেই উত্তরটি জানি, তবু একবার আমি দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল। তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য এই প্রশ্নগুলোই যথেষ্ট। তোমরা এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে রেডি রাখো। তোমাদের কথা দিচ্ছি তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান থেকে তোমরা বহু প্রশ্ন কমন পাবে এবং তোমাদের প্রশ্ন প্যাটার্ন যেমনই হোক না কেন তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে যদি মুখস্থ করে রাখো তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর নির্দ্বিধায় লিখতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।